দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আপনারা জানেন যে বাজেট চলে আসছে, সুতরাং আমাদের আলোচনা এই বিষয়কে ঘিরেই এখন বেশি বেশি হতে থাকবে। আমরা বাজেটের এমন কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে সরকার বাজেট প্রণয়নের ক্ষেত্রে আসলে কোন ধরনের চিন্তাগুলো মাথায় রেখে কোন ধরনের চ্যালেঞ্জ শেষ মুহূর্তে ফেস করে। আমরা এমন একজন ব্যক্তির কাছ থেকে এই অভিজ্ঞতা শুনবো যিনি সরাসরি বাজেট প্রণয়নের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন। বাংলাদেশের অর্থনৈতিক গতিবিধি কাঠামো বড় বড় সিদ্ধান্ত তার হাত ধরেই হয়েছে। তিনি মাহবুব আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কাজ করেছেন। আমাদের আজকে অতিথি হিসেবে এসেছেন। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাজেটের মৌসুম আসলে আমরা মোটামুটিভাবে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের ছাপ দেখি যে বাজেট মানেই বুঝি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই ভীতিটা আসলে কেন তৈরি হয়েছে, কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, একটু যদি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য এবং আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শক শ্রোতাদেরকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। বাজেট নিয়ে যে প্রশ্নটা আপনি করেছেন, সরাসরি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বাজেটের পটভূমিটা একটু বলি, তাহলে আপনার এই প্রশ্নটার উত্তর পেতে সুবিধা হবে। কারণ এই বছরের বাজেট যদি ধরেন, আমরা তো একটা অস্থির সময় পার করছি কিন্তু সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, এটা বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং পরিবেশগত দিকেও। কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ ধরেন যে যুদ্ধ চলছে, ইউক্রেন, রাশিয়া, প্যালেস্টাইনে চলছে। তারপরে অর্থনৈতিক দিক থেকে বেশিরভাগ ইকোনমি ইনফ্লেশনে সাফার করছে এবং রিসেশনও হই হই করেও আটকে আছে। তারপরে আপনার পরিবেশগত দিকেও যেরকম বিপর্যয় দেখছি, আমাদের দেশেও তাপমাত্রা থেকেও এটা বোঝা যাচ্ছে এবং মরু অঞ্চলে বৃষ্টিপাত, অতিবৃষ্টি হচ্ছে, পশ্চিমা বিশ্বে ঝড়ঝঞ্ঝা হচ্ছে। দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জেরও একটি এফেক্ট কিন্তু আমাদের একটা পড়েছে এবং একটা অস্থির সময়ে সকল বিষয় বিবেচনা করেই বাজেট প্রণয়নের চিন্তাভাবনা করতে হচ্ছে। সাধারণত বাজেট করার সময় যেটা আদর্শিক দিক, যেটা মানে আইডিয়াল সিচুয়েশনে বাজেটটা হওয়া উচিত এইভাবে যে রাষ্ট্রে সরকার তার নিডটা আগে অ্যাসেসমেন্ট করবে যে এই বছর রাষ্ট্র পরিচালনার জন্য এই পরিমাণ অর্থ আমাদের লাগবে এবং সেই পরিমাণ অর্থটা আমরা কিভাবে আদায় করব। সেটা আদায় করব, সরকার আয় তো একটাই, রাজস্ব সংগ্রহ, কর হার কিভাবে হবে, কোন করের থেকে কোন উৎস থেকে কতটুকু পরিমাণ আমরা অর্থ সংগ্রহ করব, এটা নির্ণয় করা হয়। কিন্তু বাস্তবে আমাদের মতো দেশে এটা এইভাবে বাজেট করা যায় না। আমাদের দেশে যেটা হয় সেটা উল্টা হয়। সেটা হলো যে ওই যে আপনি বললেন, জনগণের মধ্যে একটা আতঙ্ক এসে যায় বাজেট আসলেই, যে কোথায় কর ধার্য করা হবে, তার ইম্প্যাক্ট হবে ইকোনমিতে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ওই সকল বিষয় বিবেচনা করে সরকার যেটা করে যে পরিমাণ কর সংগ্রহ করা সম্ভব হয় সেই পরিমাণ কর দিয়ে বাজেটটা করে। কিন্তু মাঠ থেকে তো প্রচুর পরিমাণ দাবি দেওয়া আসে, এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক কিছুই আসে। সেগুলি সকল করণীয়, সেগুলির সকল দাবি হয়তো যুক্তিসঙ্গত, কিন্তু সরকারের যে সীমিত সাধ্য সেটা দিয়ে তো বাজেট ওইভাবে করা সম্ভবপর হয় না। সরকার তো রাজস্ব যতটা আদায় করা সম্ভব, আদায় করা উচিত, সেভাবে আদায় করা যায় না, অনেক কিছু কনসিডারেশন আনতে হয়। তো এই যে অসীম অভাব বা চাহিদা মানুষের, সেটাকে এই যে লিমিটেড রিসোর্স দিয়ে যে মিট করার যে একটা চেষ্টা, এইটা হলো মূল চ্যালেঞ্জ বাজেট প্রণয়নের। এবং বাজেট প্রণয়নের সঙ্গে যারা জড়িত থাকেন তাদের এইটা ভীষণ রকম ফেস করতে হয় এবং বিশেষত যারা মাননীয় অর্থমন্ত্রী যিনি আছেন, তার মাথায় এই চিন্তাটা হয়তো সবসময় সবচেয়ে বেশি থাকে, ঘুরপাক খেতে থাকে। আপনি 2014-তে যখন অর্থ মন্ত্রণালয়ে জয়েন করলেন, তখন মাননীয় মন্ত্রী ছিলেন প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত। আমরা দেখি যে তার সময়ই কিন্তু বাজেটের যে আয়তনটা সেটা কিন্তু বড় আকারে বৃদ্ধি পেয়েছে। আপনি ওই সময় এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে আসলে কোন বিষয়টা লক্ষ্য করেছেন, যে কোন জায়গায় গুরুত্বটা দিয়ে, কি কারণে এবং কোন লক্ষ্যকে মাথায় রেখে এই বাজেটের আয়তনটা বাড়ানো হতো? না, সেই সময় যেটা চিন্তা ছিল যে ডোমেস্টিক ডিম্যান্ড ক্রিয়েশনের মাধ্যমে গ্রোথ প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হলো মূল ওনার চিন্তা ভাবনা, এটা ছিল। এবং কিছুটা কেনশিয়ান ইকোনমিক্সের প্র্যাকটিক্যাল সাইডটা উনি আমাদের ইকোনমিতে অ্যাপ্লাই করার একটা উদ্যোগ নিয়েছিলেন। আমি মনে করি যে সেই সময়ের জন্য এটা অত্যন্ত
কার্যকর একটা পদক্ষেপ ছিল। উনি বাড়িয়েছেন বাজেট, পরিমাণটা বাড়িয়েছেন এবং সেটা বাস্তবায়নও করেছেন। রাজস্ব সংগ্রহ হয়েছে এবং ডেফিসিটের পরিমাণও আপনার লিমিটের মধ্যেই ছিল এবং অর্থ ব্যয়ও হয়েছে এবং গ্রোথ প্রসেসটা আপনার ভালো পরিমাণ গ্রোথ হয়েছে, যে পরিমাণ প্রত্যাশা করা হয়েছিল সেরকম গ্রোথও হয়েছে ইকোনমিতে। রাইট। এখন যদি আমরা দেখি, এখন 2024-25 অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ চলছে। 2017-18 সম্ভবত আপনি শেষ বাজেটের পেছনে কাজ করেছেন। এই সময়ের ব্যবধানে কোয়ালিটেটিভ চেঞ্জটা কোথায় এসেছে? না, এখন তো ধরেন বিফোর কোভিড আমাদের ম্যাক্রো ইকোনমি স্বাভাবিক ছিল, ব্যালেন্স ছিল, স্টেবল ছিল। আমি যেটা দেখেছি, আমি তখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে 18তে বা 17 শেষের দিকে, কিন্তু আমি তো ওখান থেকে অবজার্ভ করেছি বা পর্যবেক্ষণ করেছি বা আমি কিছুটা অংশগ্রহণও করেছি কোনো পর্যায়ে। তো সেখানে আমি দেখেছি যে ম্যাক্রো ইকোনমি ওয়াজ স্টেবল অ্যান্ড ব্যালেন্সড সে পর্যন্ত। তো কোভিডের কারণে যে মিসম্যাচটা হলো সারা বিশ্বব্যাপী, তার একটা ইম্প্যাক্ট তো আমাদের ইকোনমিতে এসছে এবং কোভিডের পরপরই আসলো। ইভেন দেখেন লাস্ট ইয়ার বিফোর কোভিড কিন্তু গ্রোথ রেট কিন্তু 8+ ছিল, 8 এক্সিড করেছিল, কিন্তু 8.15 বা এরকম একটা হয়েছিল। কিন্তু কোভিডের পরেই দেখেন গ্রোথ রেটটা আমাদের কিভাবে কমে গেল, 5-এর লেভেলে চলে আসলো। আমাদের না, বিশ্বের অধিকাংশ দেশই, এবং সেই তুলনায় আমাদের পরিস্থিতি একটু বেটার ছিল। কিন্তু কোভিডে যখন নাকি আপনার উত্তরণ ঘটানোর চেষ্টা করা হচ্ছে ইকোনমিটা, এবং বাংলাদেশ সেই তুলনায় অনেক দেশের চাইতে ভালো করছিল, কিন্তু তখন শুরু হয়ে গেল এই সাপ্লাই চেইন দ্বিতীয়বার ডিসরাপশন ডিউ টু এই রাশিয়ার যুদ্ধের কারণে, ইউক্রেন ওয়ারের কারণে, এবং এইটাও কিন্তু একটা মারাত্মক ইম্প্যাক্ট করেছে গ্লোবাল ইকোনমিকে। এবং তারপরে ওটা যেতে না যেতে হলো আপনার প্যালেস্টাইনিয়ান ইস্যুটা। এটা ছিল। তবে আমাদের ইকোনমিতে সবসময় যে আমরা একেবারে সঠিক পদক্ষেপ, সঠিক পলিসি নিতে পেরেছি সকল ক্ষেত্রে, সেটাও আমি দাবি করছি না। আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের যথাসময়ে যথাযথভাবে যথাযথ পদক্ষেপটা নিতে পারিনি, এবং গভর্নেন্সের কিছু ক্ষেত্রে কিছু কিছু দুর্বলতা ছিল, যেটা যার কারণে নাকি আমাদের এই বর্তমানে কিছু কিছু সমস্যা উদ্ভব হয়েছে ইকোনমিতে। রাইট। আমরা যদি বর্তমান বাজেট নিয়ে একটু আলোচনা করি, যতদূর ধারণা পাচ্ছি যে 8 লাখ কোটি টাকার কাছাকাছি একটা অঙ্ক আমরা এবারের বাজেটে হয়তো দেখতে পাবো, কিন্তু গ্রোথের বিচার যদি দেখি 5-5.5% বেশি সরকার করতে চায় না। আপনার সময় বাজেটের আয়তন যেভাবে বাড়ছিল, আমরা এই অর্থ বছর বা আগামী অর্থ বছরের সাথে তুলনা করলে সেটা কিন্তু অনেকাংশে কমে আসছে। এইটার ইম্প্যাক্ট আসলে কোথায় পড়তে পারে? না, আমি ওটার যাওয়ার আগে যে চ্যালেঞ্জগুলি বললেন ওটা নিয়ে আরেকটু আমি একটু ব্যাখ্যা করি। কারণ এই মুহূর্তে আপনার যে চ্যালেঞ্জের, এটা দুটাভাবে দেখা যায়। ইমিডিয়েট কিছু কিছু চ্যালেঞ্জ আমাদের ইকোনমিতে ইভলভ করেছে, ওই যে কারণগুলি বললাম, যে কোভিড উত্তর বিভিন্ন কারণে। তো সেখানে ধরেন এই মুহূর্তে যদি আপনি বলেন যে কাউকে, সবাই এক নাম্বারই বলবে ইনফ্লেশনের কথা, দ্রব্যমূল্যের কথা। আমাদের এক্সচেঞ্জ রেট নিয়ে কিছু কিছু সমস্যা আছে, এক্সচেঞ্জ রেটটা মেনটেন করা। ইন্টারেস্ট রেট নিয়ে কিছু কিছু সমস্যা ছিল, এখন হয়তো কিছুটা কারেকশন হয়েছে। তারপর এক্সপোর্টের ক্ষেত্রে সমস্যা আছে, রেমিটেন্সের ক্ষেত্রে আছে, আমাদের ব্যাংকিং সেক্টরে এনপিএলের ক্ষেত্রে সমস্যা আছে। এইগুলিকে ঠিক করা, এইগুলি কিন্তু একটা চ্যালেঞ্জ আছে সরকারের পক্ষে এবং সেন্ট্রাল ব্যাংকের পক্ষে। আর আরেকটা চ্যালেঞ্জ আমাদের ইকোনমিতে ইভলভ করেছে ওভার দ্য লাস্ট 50 ইয়ার্স, সেটা আমাদের, এটা পলিসিগত কারণে যতটা না হয়েছে, পলিসি বহির্ভূত কারণে কিছুটা হয়েছে। সেটা হলো যে আপনি যেটা বললেন, আমাদের গ্রোথ হয়েছে কিন্তু ইকোনমিতে, কিন্তু গ্রোথের ডিস্ট্রিবিউশনটা যথাযথভাবে হয়নি। আমাদের পভার্টি কমেছে এবং বেশ ভালো রকম কমেছে। অ্যাবসোলিউট পভার্টি আমাদের 20-তে নেমে এসছে 40 থেকে, এক্সট্রিম পভার্টি 10-এর নিচে চলে গেছে। এটা ঠিকই আছে, কিন্তু ধনী দরিদ্র বৈষম্য যেটা, ডিসপ্যারিটি যেটা ইকোনমিতে, সেটা চরম পর্যায়ে চলে গেছে। যার জন্য অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, তাহলে পরে গ্রোথ করে লাভ কী হলো? গ্রোথের বেনিফিট যদি সাধারণ মানুষ না পায় এবং যদি ইকোনমিতে এইরকম ডিসপ্যারিটি থাকে, ডিসপ্যারিটি বাড়তেই থাকে, তাহলে একটা এইরকম বৈষম্যপূর্ণ সমাজ বা রাষ্ট্র কিন্তু দীর্ঘদিন এইভাবে
চলতে পারে না, নানা রকম সংঘাত এবং নানা রকম বিশৃঙ্খল সংকটের পরিস্থিতি মধ্য দিয়ে সংকটের মধ্যে যেতে হবে। দিয়ে যেতে হবে। যার জন্য এটা অর্থনীতিবিদরা মোটামুটি অনেকেই মনে করেন যে একটা ইকোনমি যদি কম বৈষম্যপূর্ণ অবস্থা থেকে গ্রোথ প্রসেস শুরু করে তাহলে সেখানে ফলটা ভালো হয়, গ্রোথ প্রসেসটা ভালো হয়। আমরা যে 2041 সালের মধ্যে যেখানে যেতে চাচ্ছি আমরা, তো সেখানে যেতে গেলেও কিন্তু আমাদের গ্রোথ লাগবে নিঃসন্দেহে, কিন্তু গ্রোথটা যদি স্বাভাবিকভাবে সমবন্টন না হয়, উৎপাদনের উপকরণগুলি যার যার হিস্সা মতো যদি সুবিধা না হয়, তাহলে এই গ্রোথ করে লাভ কী? না, এইবার সরকারের যে বাজেটের আয়তন আমরা তুলনামূলক ছোট দেখছি, সমস্যাটা আসলে কোথায়? আমার আহরণের সমস্যা নাকি আমার না, বন্টনের সমস্যা? এবারের গভর্নমেন্ট যেটা আমি যেটা মনে করি যে সরকার যেটা ঘোষণা করেছে তাদের যে নির্বাচনী ইশতেহারে করেছে এবং নির্বাচনের পরেও ঘোষণা করেছে, তাদের 1 নাম্বার প্রায়োরিটি হলো ইনফ্লেশন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। কারণ দ্রব্যমূল্যটা ধনী দরিদ্র সবাইকে এফেক্ট করে, এবং করলেও এটার মেজর সাফারার কিন্তু সাধারণ জনগণ, কম আয়ের লোক যারা মোটামুটি আর্থিক দিকে সচ্ছলতা আছে, দ্রব্যমূল্য বৃদ্ধিটা তাদের জন্য অতটা কষ্টদায়ক হয় না, কিন্তু একেবারে নিম্ন আয়ের লোকজন কিন্তু অত্যন্ত সাফার করে। যার জন্য নাকি এই মনিটারি পলিসিও কিন্তু কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেওয়া হয়েছে, এবং কন্ট্রাকশনারি মনিটারি পলিসির সাথে আপনার এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেট, এগুলোর ক্ষেত্রে কিন্তু যে পলিসিগুলো আনা হয়েছে সেখান থেকেও কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যেন এটা সহায়তা করে, ওই রকম একটা পলিসি নেওয়া হচ্ছে। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি মনে করি গভর্নমেন্টেরও কিছুটা নিয়ন্ত্রিত এক্সপেন্ডিচার যেটা সেখানে করা হচ্ছে না। আমি যদি একটু টেকনিক্যালি আপনার কাছ থেকে জবাবটা চাই যে আমার ইনফ্লেশন এখন প্রায় 2 অঙ্কের ঘরে, আমার গ্রোথও অ্যাভারেজ এখন 6% মধ্যেই আছে। তার মানে আমি যদি ইনফ্লেশনের নিচে আমার বাজেটের গ্রোথটা রাখি, তার মানে আমি আগামী দিনে কি আরও ব্যয় কমিয়ে, আরও উন্নয়ন কমিয়ে, বা আমার অর্থনীতির আয়োজনকে আরও ছোট করে ফেলছি কিনা? না, আপনি গ্রোথ যেটা বললেন এটা তো রিয়েল গ্রোথ, এটা কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টেড গ্রোথ রেট। আপনি যে 12 বললেন, 12 নয়, এখন 10 নিচে নেমে আসছে প্রায়। তো সেদিক থেকে ঠিকই আছে, কিন্তু আপনার যেটা আমি যেটা মনে করি যে এই যে ইনফ্লেশনের বিষয়টা যদি চেক দেওয়া যায়, এবং ইনফ্লেশনটা যে শুধু ওই বাজেট কমালে বা বাজেট আকার ছোট করলে যে ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ এই আমাদের গ্রোথেরও দরকার আছে, গ্রোথ এবং ইনফ্লেশনের মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। আমরা এক সময় শুধু গ্রোথ করে গ্রোথের পিছনে দৌড়িয়েছি, ওই ডিস্ট্রিবিউশনটাকে ইগনোর করেছি। এখন শুধু যদি ইনফ্লেশন করে যাই, গ্রোথটাকে ইগনোর করি, সেটা কিন্তু অদূর ভবিষ্যতে ইকোনমির জন্য ভালো হবে না। এটার একটা এমপ্লয়মেন্টে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, যেটার ইম্প্যাক্ট পড়বে আপনার পভার্টি রিডাকশনের উপরে। এই যে ম্যাক্রো ইকোনমির যে ইন্ডেক্সগুলো, যেটা নিয়ে আপনি কয়েকটা উল্লেখ করলেন যে চ্যালেঞ্জের মধ্যে আছে, বাজেটে সেগুলোকে কতটুকু অ্যাড্রেস করার সুযোগ আছে? না, এটা বাজেটটা তো হলো সরকারের 1 বছরের আয় ব্যয়ের বিষয়, কিন্তু ওই যে মনিটারি পলিসি যেটা বা আপনার ইন্টারেস্ট রেট বা এগুলো মূলত সেন্ট্রাল ব্যাংকের কাজ, এটার সঙ্গে বাজেটের সম্পর্কিত, কিন্তু এটা দিয়ে বাজেটের মাধ্যমে যেটা অ্যাড্রেস করা যাবে সেরকম না। এগুলো অ্যাড্রেস করতে হবে সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসির মাধ্যমে, প্লাস আরও সাপোর্টিভ যে অ্যাকশনগুলি আছে সেগুলোর মাধ্যমে। এটার সঙ্গে বাজেটের ওই রকম সরাসরি যে চ্যালেঞ্জগুলোর কথাও আপনি বললেন, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ রয়েছে, আমাদের রেমিটেন্সের চ্যালেঞ্জ রয়েছে, এক্সপোর্টের চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো আসলে কিভাবে অ্যাড্রেসড হবে? না, এখন এক্সপোর্টের ক্ষেত্রে একটা করে বলি তাহলে। এক্সপোর্টের ক্ষেত্রে আমি যেটা মনে করি, এটা আমাদের ডিক্লেয়ার্ড পলিসি হচ্ছে যে আমরা ওভার ডিপেন্ডেন্ট হয়ে গেছি একটা আইটেমের উপরে, আরএনজির উপরে, এবং যার জন্য নাকি পণ্য বহুমুখীকরণের জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে সরকার হতে। মাননীয় প্রধানমন্ত্রী তার একাধিক বক্তব্যে এটা বারবার বলেছেন, এবং বাজার বহির্মুখীকরণ, বাজারও কিন্তু আমরা এক্সপোর্টের জন্য শুধু ইউরোপ এবং আমেরিকার জন্য উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এবং বাজার বহির্মুখীকরণ, পণ্য বহির্মুখীকরণের ক্ষেত্রে কিছু সাফল্য এসছে, আপনি ঠিকই বলেছেন।
বাজারও আমরা নতুন নতুন ওখানে ইনসেন্টিভও দেওয়া হয়, নতুন বাজারে পণ্য রপ্তানি করলে 3% একটা ইনসেন্টিভের ব্যবস্থা আছে সরকার থেকে, এবং নতুন নতুন বাজার কিছু অন্বেষণ করা হয়েছে। আমাদের ট্রেড ডেলিগেশন আমরা পাঠিয়েছি ইভেন ল্যাটিন আমেরিকাতে বা যে CIS-ভুক্ত দেশগুলোতে এবং ফার ইস্টে, এইসব জায়গাতে কিন্তু নতুন নতুন আমাদের বাজার সৃষ্টি হয়েছে। পরিমাণ খুব বেশি না, কিন্তু হয়েছে। এবং পণ্যের দিকেও আমরা RNGর বাইরেও ভলিউমের দিক থেকে খুব বেশি না হলেও আমরা অনেক পণ্য অনেক দেশে রপ্তানি করি। হ্যাঁ, মানে এই কার্যক্রমের মাধ্যমে হয়তো এই সংকট এটাকে স্ট্রেনথেন করতে হবে। এবং আমাদের যে বিশেষত ইউরোপে যে আমরা GSP সুবিধা যেটা পাই এই AB এর মাধ্যমে, এভরিথিং বাট আর্মস, মানে আর্মস ছাড়া অন্য যে কোনো রপ্তানিতে আমরা এখানে শুল্ক সুবিধা পেয়ে থাকি। এবং এই সুবিধাটা পেয়েছি আমরা WTO এর প্রভিশনের আওতায়, রুল বেসড সিস্টেম, ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস এখানে আমাদের সকল পণ্যের জন্যই পাচ্ছি। এবং এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এবং WTO-র ইম্পর্টেন্স ধীরে ধীরে কিছুটা কমে যাচ্ছে, দ্বিপাক্ষিক রিলেশনশিপগুলি ডেভেলপ করতেছে একটা। আর 26 সনের পরে আমরা যখন গ্র্যাজুয়েশনে যাব, 26 সনে গ্র্যাজুয়েশনের পরে আরও 3 বছর আমরা হয়তো সময় পাবো, গ্রেস পিরিয়ডটা পাবো। কিন্তু এই 3 বছরের মধ্যেই আমাদের 2029 সালের মধ্যেই কিন্তু আমাদের সকল প্রস্তুতি একদম সমাপ্ত করতে হবে। আমাদের কম্পিটিটিভনেস যেন কোনোভাবেই আমরা লুজ না করি, সেই দিক থেকে আমাদের সচেতন হবে। সরকার কাজ করছে এটা নিয়ে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর কাজ করছে, এই কাজ থেকে বিরত হওয়া যাবে না। বাজেটের অন্য পার্টটা, সরকারের আয়ের যে সোর্সটা, দীর্ঘদিন ধরেই বলে আসছি যে আমরা জিডিপির অনুপাতে রেভিনিউটাকে এমন জায়গায় রেখে দিয়েছি যেটা প্রত্যাশা থাকলেও আমরা বাড়াতে পারছি না। সংকটটা আসলে কোথায়? এখানে কি স্ট্রাকচারালি কোনো ঘাটতি রয়ে গেছে, নাকি এই স্ট্রাকচারটা ভাঙার মতো দুঃসাহস বা সাহস আমাদের কাছে নেই? এখানে দুটা বিষয়। আমি যখন নাকি আপনার প্রথম প্রশ্নটার উত্তর দেই তখন বলেছিলাম যে আমাদের বাধ্য হয়ে আমাদের বাজেট করতে হচ্ছে যে পরিমাণ রেভিনিউ আমরা আদায় করতে পারছি তার উপরে নির্ভর করে, যার জন্য আমাদের অনেক রিকোয়ারমেন্ট আছে যেগুলি আমাদের ফুলফিল করতে হচ্ছে। আইডিয়াল সিচুয়েশনে আমাদের বাজেট হওয়া উচিত জিডিপির অন্তত 25%, কিন্তু সেখানে আমরা করতে পারছি, বাজেট হয়তো ডিক্লেয়ার করি 15%-এর মতো, কিন্তু যে টিকে 13 গত বছর 12.9 টিকেছে, বা 12, 13, 14 এইরকম, এর বাইরে কিন্তু আমরা যেতে পারছি না। সেদিক থেকে কিন্তু নর্মাল আইডিয়াল সিচুয়েশনে বাজেটের আকার আরও অনেক বেশি হওয়া উচিত, কিন্তু আমরা পারছি না কারণ আমাদের রেভিনিউ জিডিপি রেশিও হলো সর্বশেষ যেটা এসছে, কারণ জিডিপির আকার তো আমাদের বড় হচ্ছে 8.2 এবং ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 7.2। তা আপনি এখানে যদি জাতীয় রাজস্ব বোর্ডের কাউকে আপনি এটা বলেন, তারা একটা কথা বলবে যে আমাদের ট্যাক্সিং সিস্টেমে আমাদের অনেক এক্সামশন দিতে হয়, অনেক এক্সামশন দেয় আমরা, সেটা ব্যবসার গ্রোথের স্বার্থে বা রাষ্ট্রীয় প্রয়োজনে অনেক সময় দিই। বড় বড় প্রজেক্টগুলিতে অনেক মালামাল আসে যেগুলি আমরা চুক্তি অনুযায়ী সেখানে আমরা ডিউটি আদায় করি না বা করতে পারি না সেটা। তো সেই পরিমাণগুলি যদি আমরা ক্যালকুলেশন করি, যে এক্সামশনটা দেই যে পরিমাণটা, তাহলে কিন্তু এইটা 7.2 থাকবে না, এইটা পরিমাণ আরও বেশি যাবে, কয়েক শতাংশ হয়তো বাড়বে। তো ওনারা এটা বলবেন, কিন্তু ওনারা এটা বলার পরেও আমি মনে করি যে সেটা যদি আমরা ধরিও, তারপরেও আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এটা খুবই কম এবং এটা লজ্জাজনক, এবং পৃথিবীর আমাদের সমপর্যায়ভুক্ত অনেক দেশের তুলনায় এটা কম। এইখানে কি বড় ধরনের সংস্কারের জায়গা আছে? ডেফিনেটলি এটা সংস্কার করতে হবে, এবং সরকার রেভিনিউর ক্ষেত্রে যে অ্যাটেনশন যেটা আগে দিয়েছে এবং এখন এটার অ্যাটেনশনটা বাড়াতে হবে। এটা কি আপনি যদি বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করেন, আপনি পিন পয়েন্ট করতে চান যে মূল সমস্যা কোনটা, সেটা যে আপনি পড়বে যে এখানে ট্যাক্স জিডিপি রেশিওর উপরে। কারণ আপনার সিম্পল কথা, আপনি সরকারের যে কোনো কিছু আপনি করতে যান না কেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে যান বা আপনি যদি জনহিতকর কোনো কাজকর্ম করতে যান, এই যে বাজেট যদি আপনি ইনফ্লেশনকে যদি অ্যাড্রেস করতে চান, আপনি এখানেও কিন্তু প্রচুর সোশ্যাল সেফটি নেটের টাকা অনেক জায়গায় আপনার দিতে হবে। সেটা টাকা কোথায় পাবেন আপনি? এটাই তো একমাত্র সোর্স, এটা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং
এখানে বাজেটের যে তিনটা অংশ আছে, একটা হলো আপনার ইনকাম, সরকারের যে ইনকামটা আছে, আর একটা হলো অ্যালোকেশন অর্থ মন্ত্রণালয় থেকে, যে এটা জাতীয় রাজস্ব বোর্ড ইনকামটা করছে মূলত, অর্থ বিভাগ সেটা অ্যালোকেশন দিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়কে, এবং বিভিন্ন মন্ত্রণালয় সেটা ব্যয় করছে, স্পেন্ড করছে। এই তিনটা ক্ষেত্রের মধ্যেই কিন্তু নানান ধরনের চ্যালেঞ্জ আছে, অ্যালোকেশনের ক্ষেত্রেও আছে, খরচ করার ক্ষেত্রেও আছে, আয় করার ক্ষেত্রেও আছে। স্যার, এই বাজেটের গুরুত্বের দিক দিয়ে গেল দীর্ঘদিন ধরে আমরা ট্রেডিশনালি কিছু খাত দেখি, শিক্ষা স্বাস্থ্যের কথা বলি কিন্তু বরাদ্দের ক্ষেত্রে জি, জি। দেখি না, পরিবহন যোগাযোগ এগুলোই খেলে। এবার কি কোনো নতুনত্ব আনার সুযোগ না, আছে আমি যেটা মনে করি আর কি, আপনি যদি আপনি ওই প্রশ্নটা সমাপ্ত হলো না আর কি, ওইটা আগে বলে তারপর এটা বলি। জাতীয় রাজস্ব বোর্ডকে অনেক ধরনের সংস্কার করতে হবে। নাম্বার ওয়ান, এক্সামশনটা তো বিভিন্ন রকম এক্সামশন আছে, এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওরাও রিকমেন্ড করেছে এটা তুলে দেওয়ার জন্য অনেকগুলি। তো তাদের কথা যে 100% শুনতে হবে সেটা না, কিন্তু তারা যে ভালো পরামর্শ যেসব ক্ষেত্রে দিয়েছে সেটা আমি মনে করি না যে শোনার ক্ষেত্রে আমাদের আপত্তি বাধা থাকা করা উচিত। তো সেখানে আপনার এটা দেখে এখানে ড্রাস্টিক্যালি এটা কমাতে হবে একেবারে। অনেক জায়গা আছে যেগুলি এখন আর ওইখানে দেওয়ার প্রয়োজন নাই, অনেক দিন ধরে দেওয়া হয়েছে, এগুলিকে আর টিকে রাখার দরকার নাই। অনেকে হয়তো এটা প্রতিবাদ করবেন, কিন্তু তাদের একটা এখানে ব্যক্তি স্বার্থে থেকে অনেকে করতে পারেন, কিন্তু সেটা মাথায় রেখে করতে হবে। আর রাজস্ব বোর্ডে কিছু টেকনোলজি নিয়ে আসতে হবে। মূল কথা হলো আপনাকে টেকনোলজি আনতে হবে, আইনগত সংস্কার করতে হবে, রাজস্ব বোর্ডের প্রশাসনিক দিকে কাঠামোগত সংস্কার লাগবে। এই তিনটা সংস্কার ইমিডিয়েট করতে হবে। এটা করলে পরে তাহলে আমি মনে করি যে এখানে কিছু রেভিনিউ আর্নিংসের ক্ষেত্রে একটা বড় রেভিনিউ আর্নিংসের positive ক্ষেত্রে impact কিছু করবে। পজিটিভ ফলাফল পাওয়া যাবে। আপনি আমাকে এটা ডিটেল বললে আমি বলতে পারবো, কিন্তু আপনি আরেকটা যে প্রশ্ন আমাকে করেছিলেন অ্যালোকেশনের দিকে, ওখানে আমি চলে যাচ্ছি। অ্যালোকেশনের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা মোটামুটি স্ট্যান্ডার্ড পর্যায়ে এসছে, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে বাংলাদেশে, উই ক্যান ডু বিজনেস। আমরা বহির্বিশ্বের সাথে ব্যবসা করার ক্ষেত্রে এটা মোটামুটি একটা পর্যায়ে আমরা গেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্ব যেটা প্রয়োজন, সেটা হলো যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আপনার মানুষের স্কিল ডেভেলপমেন্ট, আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। না হলে আমাদের যে গ্রোথ প্রসেস যেটা শুরু হয়েছে, আমরা এই গ্রোথটা টোটালি হলো আপনার ফ্যাক্টর বেসড গ্রোথ স্ট্র্যাটেজি উই আর ফলোয়িং। এটা থেকে বের হয়ে আমাদের যেতে হবে স্কিল বেসড, আমাদের এফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে। প্রোডাকশন না বাড়িয়ে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, প্রোডাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। যে সেইটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের অ্যালোকেশনটার প্রায়োরিটিও আমাদেরকে সেই দিকে নিতে হবে মানে কি, এডুকেশন, হেলথ, স্কিল ডেভেলপমেন্ট, এবং এই বছরের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট সোশ্যাল সেফটি নেট। আর একটা এরিয়া আছে আমাদের কৃষি, ফুড সিকিউরিটি। আমাদের যেহেতু কৃষি থেকে আসছে, কৃষিতে সেখানে আমাদের সমানতালে নজর দিতে হবে, এখানে সমানভাবে নজর দিতে হবে। এবং কৃষিক্ষেত্রেও কিন্তু অনেক কিছু করার আছে, যেটা বাইরে থেকে আমরা কৃষিক্ষেত্রে অনেক সাফল্য তো আছেই, ডেফিনেটলি উই ফিল প্রাউড কৃষিকে নিয়ে, কিন্তু কৃষিক্ষেত্রে আরও অনেক কিছু করার সুযোগ স্যার। আছে। আমরা শেষ করব আজকের আয়োজন ছোট করে, যদি শেষবারে বলতেন যে আমরা যতদূর জানি যে টিকফা চুক্তিটা আপনার হাত ধরেই সই হয়েছে 2014 সালে, আপনি প্রথম মিটিংও করেছেন। এরপরে এতগুলো মিটিং হয়ে গেলে এখনও পর্যন্ত আমরা সেই চুক্তির কোনো বেনিফিটটা নিতে পারিনি। আমাদের সংকটটা কোথায় আসলে? না, টিকফা চুক্তি সই হয়েছে 2013 সনে, আমি তখন কমার্স সিনিয়র সেক্রেটারি। বাণিজ্য সচিব। তো ওখানের পরে আপনি ঠিকই বলেছেন যে ফার্স্ট টিকফা মিটিং আমার ইস্যু হয়েছে ঢাকাতে, সেকেন্ডও সম্ভবত আমি করেছি আর কি। টিকফা চুক্তিকে, টিকফা ফোরামকে ব্যবহার করে তাদের উপর একটা চাপ সৃষ্টি করা। আমাদের জিএসপি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা কখনো পাইনি, আমাদের আরএনজি মেইন যেটার উপরে কখনো পাইনি, 97%-এর বাইরে ছিল। এবং আমরা যে জিএসপি পেয়েছি 30 মিলিয়ন বা 40 মিলিয়ন এক্সপোর্টের উপরে, সেটা বিভিন্ন আইটেমের উপর, অপ্রচলিত কিছু কিছু পণ্য যেটা এক্সপোর্ট হয়, ওটার উপরে আমরা জিএসপি সুবিধা পেতাম, কিন্তু সেটাও বন্ধ হয়ে আছে। এটা তাদের ইকোনমিতে খুব একটা ইম্প্যাক্ট কিছু নাই, কিন্তু তারা যে বন্ধ রেখেছে, এইটা নিয়ে আমার মনে হয় যে আমরা জোরালোভাবে এটা তুলে ধরতে হবে তাদের কাছে, যে তোমরা এই ক্ষেত্রে কেন বন্ধ রেখেছে। আরএমজির ক্ষেত্রে তাদের
ব্যবসায়িক স্বার্থের বিষয় আছে, ক্যালকুলেশনের বিষয় আছে। সেটা যদিও আমরা WTO এর সিদ্ধান্তের আলোকে তারা দিতে বাধ্য, কিন্তু তারা এটা দিচ্ছে না অপ্রচলিত পণ্যগুলিতে যেগুলি দিত। কারণ তাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে অ্যাকর্ড এবং অ্যালিয়েন্সের যে প্রেসক্রিপশন অনুযায়ী গার্মেন্টস সেক্টরে যে সকল উন্নয়ন কার্যক্রম নেওয়া প্রয়োজন ছিল কমপ্লায়েন্সের জন্য, সেগুলি বাংলাদেশের ব্যবসায়ীরা নিয়েছে এবং তাদের নিজস্ব অর্থ ব্যয় করে এগুলি ডেভেলপ করেছে। বাংলাদেশের আরএমজি ফ্যাক্টরি এখন পৃথিবীর মধ্যে একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। এত সুন্দর গ্রিন ফ্যাক্টরি আছে আমাদের অনেক, এবং অগ্নি নিরাপত্তার দিক থেকে এবং ভবন নিরাপত্তার দিক থেকে এগুলি এনশিওর করা হয়েছে জিনিসগুলো। তাদের কন্ডিশনগুলি আমরা ফুলফিল করেছি, এখন তাদের উচিত তাদের কন্ডিশনগুলি ফুলফিল করা। স্যার, অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাই। নিশ্চয়ই পরবর্তী দিন নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।